আজ প্রায় 10 বছর পর সরমা নিজের গ্রামের বাড়ি দাসপুরে ফিরল। এতদিন খুব মনে পড়তো বাড়ির কথা। নিজের বলতে ভাই আর ভাইবো, আর সব থেকে আদরের ভাইপো পুটুস। মেন রোড ছেড়ে ব্যাগপত্র নিয়ে যখন টোটোতে উঠতে যাবে, তখন শ্যামলকে দেখতে পেল দূর থেকে। হাতে একটি ব্যাগ আর অন্য হাতে একটি বাচ্চা ছেলেকে ধরে আছে। বুঝতে অসুবিধা হলো না যে ওটা শ্যামলেরই ছেলে। মুখের আদলটা শ্যামলেরই মতো। শ্যামল দেখে ফেলার আগেই টোটোতে উঠে পড়ল। যতক্ষণ পর্যন্ত শ্যামলকে দেখা যায়, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সরমা দেখতে লাগলো। সব কিছুই কত অচেনা লাগছে। এই মোড়ের মাথায় এসে সরমার মনে হলো, আচ্ছা, গ্রামের কেউ কি আমায় চিনতে পারছে না? আমার চেহারাটা কি অনেকটাই বদলে গেছে? আসলে মাঝে তো অনেকগুলো বছর কেটে গেছে, না চিনতে পারারই কথা। করোনাকালে কত কি বদলে গেছে। ভাইয়ের কাছে খবর পেয়েছে এ গ্রামের অনেকজনই করোনায় মারা গেছে। সীমা পিসি, তার ছোট ছেলে, আর ওদের বাড়ির পাশেই থাকে নিমাই কাকা। প্রথম প্রথম মনটা খুব খারাপ হয়ে যেত। ভাইকে সবসময় বলতো, খুব সাবধানে থাকিস, পুটুসটাকে খুব যত্নে রাখিস। কতদিন দেখিনি পুটুসটাকে, সেই কবে অন্নপ্রাশন হয়েছিল তখন দেখেছে। এখন অবশ্য স্মার্টফোনের দৌলতে মাঝে মাঝেই ফোনে কথা হয়, ছবিও দেখতে পায়। কিন্তু ফোনে দেখা আর সামনাসামনি দেখে দুটো কথা বলার মধ্যে অনেক পার্থক্য। ভাগ্যিস এই ফোনটা আবিষ্কার হয়েছিল। শ্রীতমা দিদিও তো তাকে একটা স্মার্টফোন কিনে দিয়েছিল 4 বছর আগে। 4 বছর আগে যখন এ দেশে করোনা ঢুকলো, সব বন্ধ হয়ে গেল। তখন শ্রীতমাদি ও অখিল দাদাবাবু সবাই ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ফিরে এলো। অখিল দাদাবাবুকে কোলে পিঠে করে সরমাই মানুষ করেছে। অখিল আর সৌরভ সরমার ভাই, প্রায় একই বয়সী। রাস্তার দুপাশে কত দোকান গজিয়ে উঠেছে। ভালোই তো, মানুষ তো আর বাইরে কাজ করতে যেতে পারছে না, তাই এখানেই ছোট ছোট দোকান বসিয়েছে। ইনকামের উপায় তো চাই। 7-5 ভাবতে ভাবতে কখন টোটো এসে দাঁড়ালো ওদের বাড়ির সামনে। রাস্তায় দাঁড়িয়ে আছে সৌরভ আর সৌরভের ছেলে পুটুস। কত বড় হয়ে গেছিস রে, আমি তো চিনতেই পারছি না। পিসি, তুমি কেমন আছো বলে এই ঢপ করে একটা প্রণাম করে নিল। বাবা, কত কি শিখেছিস, আমাকে ব্যাগ দাও তো, চলো চলো। অনেক দিন পর পুটুসকে কাছে পেয়ে সরমা জড়িয়ে ধরল। আসলে ভাইয়ের ছেলে মানে তো ওরই ছেলে। নিজের রক্তের সম্পর্কের মানুষজনের সঙ্গে দেখা হলে এরকমটাই হয়। কাবেরী এগিয়ে এসে বলল, দিদি, এসো এসো, ভেতরে এসো। কতদিন পর তোমায় দেখলাম দিদি, তুমি কি আর ফোন করে খোঁজ নাও কাবেরী? এমন কোনো দিন হয়েছে যে তুমি নিজে থেকে আমাকে ফোন করেছো? না না, আসলে তোমার ভাই ফোনে কথা বলে, আমি তো পাশেই দাঁড়িয়ে থাকি, সবটা শুনতে পাই। তুমি বেশ দিব্যি আছো, ভালো খাওয়া দাওয়া করছো, শরীরের যত্ন নিচ্ছ, পোশাক আশাক ভালোই পাচ্ছ। সবই যখন ভালো, তাই আর ফোন করে আর কি জানবো বলো? তাই ফোন করি না। আমার সংসারে এসে জুটেছে। আস্তে না আসতেই শুরু হয়ে গেল গিন্নিপনা। এই বয়সেও কী রকম চটক দিচ্ছে দেখো। দেখে কে বলবে বয়স 50 পেরিয়ে গেছে? কাবেরী মনে মনে ভাবতে লাগলো। না না, একটু বেশি বলা হয়ে গেল। কলকাতার পাট চুকিয়ে একবারে যেহেতু চলে এসেছে, অনেক টাকা পয়সা নিশ্চয়ই নিয়ে এসেছে। একটু সামলে বুঝে চলতে হবে। বেশি কিছু বলা যাবে না, তাহলে সব হাতছাড়া হয়ে যাবে। সৌরভ কাবেরীকে ধমক দিয়ে বলল, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওই বক্তৃতাই করো। দিদির জন্য একটু খাবারের ব্যবস্থা করো, চা বসাও। কিরে ভাই, তুই যে বললি ঘরটা ঢালাই করবি, টাকা পাঠাও। কোথায় কি? সেই তো টালির ছাউনি হয়ে আছে। অতগুলো টাকা তুই কি করলি? কাবেরী বলল, সে অনেক কথা দিদি, পরে বলবো, তুমি এখন একটু বিশ্রাম করো। আর সৌরভ, তোর শরীরটা এত ভেঙে গেছে কেন রে? কি হয়েছে, খাওয়া দাওয়া করিস না ঠিক মতো? কাজ টাজ ঠিক মতন হচ্ছে তো? ঘর বলতে বাবার বানানো টালির ছাউনি দেওয়া 3টে রুম, আর লম্বা বারান্দা একখানি, আর বারান্দার এক কোণে ছোট্ট রান্নাঘর, সামনে উঠোন। কতদিনের পুরনো একটি পেয়ারা গাছ, ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে। পেয়ারা গাছের পাশেই রান্নাঘর। সেই কোন ছোটবেলায় মাকে হারায়। ভাইয়ের বয়স তখন 1 বছর। সৌরভ সরমার থেকে 14 বছরের ছোট। সৌরভ জন্মানোর সাথে সাথেই সরমার মা একটি জটিল রোগে আক্রান্ত হয়।
অনেক চিকিৎসা করানোর পরেও বাঁচানো যায়নি। সেই তখন থেকেই সরমা ভাইটাকে কোলে পিঠে করে মানুষ করে, তার সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে গেছে। এইভাবে কষ্ট করে মাধ্যমিকটাও পাশ করেছে। বাবার অবস্থা তেমন ভালো ছিল না। ঘরের সামনেই ছোট্ট একটা মুদি দোকান ছিল, তা থেকে যা উপার্জন হতো মোটামুটিভাবে সংসারটা চলে যেত। জমি জমাও সেরকম কিছু ছিল না। মাকেও দেখেছে দোকানে গিয়ে বাবার কাজে হাত লাগাতে। উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরেই বাবা বলল, দেখ, আমি আর সংসারটা টানতে পারছি না, তোকে বিয়ে দিয়ে দিই ধার দেনা করে। শর্মা তখন শ্যামলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। শ্যামল তখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। বাবাকে কিছু বলার মতো সাহস নেই, তাই বাধ্য হয়েই বিয়েতে রাজি হতে হলো। পেয়ারার গাছের তলায় দাঁড়িয়ে এসব কথা ভাবতে ভাবতেই চোখটা ঝাপসা হয়ে গেল সরমার। জীবনের এতগুলো বছর পেরিয়ে আসার পর মাঝে মাঝে সরমার মনে হয়, সত্যি আপন বলতে পৃথিবীতে কি কেউ ওর আছে, নাকি সবটাই টাকার বাঁধন। পুটুস যে কখন এসে ওর হাতটাকে চেপে ধরেছে বুঝতেই পারেনি। ও পিসি, তুমি কাঁদছো? তোমার মনে খুব দুঃখ, তাই না? বাবাও একদিন মায়ের সাথে ঝগড়া করার সময় বলেছিল তোমার নাকি খুব দুঃখ। তোমার আর কোনো চিন্তা নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমি তোমাকে দেখব। সরমা মনে মনে ভাবতে লাগলো, না, এই পৃথিবীতে সে একা নয়, কেউ একজন আছে তার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য। কাবেরী এসে সরমাকে ভেতরে ডেকে নিয়ে গেল। ভাইপোর সঙ্গে এত কি গল্প করছো দিদি? চলো ভেতরে চলো, খাবে এবার। এতগুলো ভারী ভারী ব্যাগ নিয়ে একা কি করে কলকাতা থেকে তুমি এলে দিদি? আমি তো তোমার ভাইকে বলেছিলাম তুমি না হয় বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে যাও, আমার কথা শুনলেই না। শর্মা বারান্দায় পা রেখে সামনেই দেখতে পেল বাবা মার ফটোটা। শাড়ির আঁচল দিয়ে দুটো ছবিকে ভালো করে মুছে দিল। বুকের ভেতর একটা কষ্ট দলা পাকিয়ে উঠল। বিরাট বড় বারান্দা। মায়ের খুব শখ ছিল খোলামেলা বড় বারান্দা হবে। রান্নাঘরটা বারান্দার একপাশে প্রায় একই রকমই আছে। সকালের প্রথম রোদ এসেই পুরো বারান্দা জুড়ে খেলা করত। এখানে বসেই পড়াশোনা মায়ের কাছে, পুতুল নিয়ে খেলা, হুটোপাটি, দৌড়াদৌড়ি, কত কি। দেওয়ালির সময় এই ছোট্ট ঘরখানি মায়ের হাতের ছোঁয়ায় ঝলমলিয়ে সেজে উঠত। সারা শীতকালটাই বারান্দা আর উঠোন জুড়ে আচার আর কত রকম বড়ির বাহার দেখা যেত। বাবা তখন বাইরে কি একটা কাজ করত, সেখানে ঠিকঠাক উপার্জন না হওয়ায় তাই কাজটা ছেড়ে এসে বাড়ির সামনেই একটা ছোট মুদির দোকান খুলল। দোকান খোলার পেছনে মায়ের প্রচুর অবদান রয়েছে। বাবাও খুব পরিশ্রমী ছিল। ভালোই চলতো দোকানটা। কাচের জারে সাজানো থাকতো চানাচুর, বিস্কুট, লজেন্স। দোকানে গেলেই বাবা হাতে একটা লজেন্স দিত। আমাদেরও অবস্থার একটু একটু উন্নতি হলো। একটা রুম থেকে 3টে রুম হলো, কিন্তু ঘর ঢালাইটা আর হলো না। তারপর ভাই হলো। আমি যেন হাতে স্বর্গ পেলাম, এত সুন্দর, একদম নাড়ু গোপালের মতো। মা ভাইয়ের ছোট্ট হাতটা আমার হাতে দিয়ে বলেছিল, আগলে রাখিস ভাইকে, তুই তো ওর বড় দিদি, মায়ের মতো। ভালোই চলছিল সব কিছু। ভাইকে দেখতে দেখতেই আমার পড়াশোনাও চলতে লাগলো। তারপর হঠাৎ করেই 1 বছর পর মায়ের ক্যান্সার ধরা পড়ল। জায়গা জমি বিক্রি করে বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছু লাভ হয়নি। বাবাও কেমন যেন একটা হয়ে গেল। দোকানটারও বিক্রি বাট্টা কমতে লাগলো। আমার ছোট কাকি তখন অনেকটাই আমাদেরকে সাহায্য করেছে। ও পিসি, ও পিসি, আমার আর ভালো লাগছে না। তুমি শুধু দাঁড়িয়ে পড়ছো, কি যে ভাবছো। যখন থেকে এসেছো তুমি এখনো ঘরের ভেতরেই ঢুকতে পারলে না, শুধু ব্রেক দিয়ে দিয়ে চলছো। আমার কত গল্প বলার আছে তোমাকে, সেগুলো কখন বলবো তোমাকে। ওরে বাবারে, আমার ছোট্ট সোনাটা রাগ করেছে। চল চল দেখি গিয়ে তোর মা কি খাবার বানিয়েছে আমার জন্য। কাবেরী একটি প্লেটে পরোটা, আলুর তরকারি, মিষ্টি খেতে দিল সরমাকে। ভাই কোথায় গেল? ওর শরীরটা এত ভেঙে গেছে কেন কাবেরী? তোমার ভাইকেই জিজ্ঞেস করো। সারা রাত ধরে তো শুধু কাশতেই থাকে, ডাক্তার দেখানোর কথা বললেও শোনে না। ও পিসি, আমার জন্য কি নিয়ে এসেছো গো? আছে আছে, অনেক কিছুই আছে সবার জন্য। এটা শোনার পর কাবেরীর মনটা খুব উৎফুল্ল হয়ে উঠল। না জানি কত কি নিয়ে এসেছে। আচ্ছা কাবেরী, ছোট কাকিরা কেমন আছে গো? অনেক দিন কোনো খোঁজ পাইনি। জানালার পাশেই পুকুর।
পুকুরের ওপারেই ছোট কাকিদের ঘর। পুকুর সাঁতরে কাকির কাছে যেত, সেখানে আচার খেয়ে আবার ফিরে আসতো। কতদিন এরকম দুষ্টুমি করেছে, এসব ভাবলেই সরমার যেন ফিরে যেতে ইচ্ছা হয় সেই ছোটবেলায়। সরমার মা মারা যাওয়ার পর ছোট কাকি সৌরভকে এবং সরমাকে আগলে রাখত। সৌরভ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ছোট কাকাই ওকে পঞ্চায়েত অফিসে একটা পোস্টে ঢুকিয়ে দিয়েছিল। আজ অনেক বছর হয়ে গেল, ছোট কাকাও এই পৃথিবীতে নেই। সৌরভটা যেন কেমন একটা হয়ে গেছে, শুধু লুকিয়ে লুকিয়ে পালাচ্ছে। আমার চোখে চোখ রেখে কথাই বলতে পারছে না। টাকার কথা জিজ্ঞেস করতে কোনো উত্তরই পেলাম না। থাক, পরে একবার জিজ্ঞেস করব, এই তো এলাম সবে মাত্র। টিফিন পর্ব শেষ করে সরমা যে সকল উপহারগুলো কিনে এনেছে সবার জন্য এক এক করে খুলতে লাগলো প্যাকেট। পুটুসের জন্য তো ব্যাগ ভর্তি করে জামা কাপড় এনেছে সরমা। কাবেরীর জন্য দামি শাড়ি, একজোড়া সোনার কানের দুলও বানিয়ে এনেছে। সরমা বোঝে একটি মেয়ের কাছে সোনার গহনার দাম অনেক বেশি। যতই দামি শাড়ি দেওয়া হোক, সোনা পেলে মেয়েরা খুশি হয়। কাবেরীর মনটা ভালো, কিন্তু কথার ধরনটা হয়তো একটু বাঁকা। সৌরভের হাতে কিছু টাকা আর জামার প্যাকেট ধরিয়ে দিল সরমা। সৌরভ বলল, দিদি, তুই আর কত দিবি আমাদেরকে? অনেক তো দিয়েছিস। আমি ভাই হয়ে তোর জন্য কি আর করতে পেরেছি বল? আমি জামাটা নিচ্ছি, টাকাটা তুই রাখ। বাবার অসুস্থতা, আমার পড়াশোনা, তারপর সংসার, সবটাই তো তুই দেখলি। আর কত দিবি দিদি? এইভাবে দিতে দিতে তো একদিন নিঃস্ব হয়ে যাবি রে। তোর নিজের জন্য কিছু রাখ। কাবেরী বলল, আহা দিদি দিচ্ছে যখন তুমি রাখো না। বড় দিদির আশীর্বাদ ফেরাতে নেই, রেখে দাও। পুটুস তো খেলনা পেয়ে পিসিকে জড়িয়ে ধরে চুমু খেয়ে আদর করতে লাগলো। অনেক বছর পর নিজের বাড়িতে এসে প্রিয়জনদের চোখে মুখে এত হাসি খুশি দেখে সরমার মনটা তৃপ্ত হলো। রাতে খাওয়া দাওয়ার পর পুটুসকে সঙ্গে নিয়েই সরমা ঘুমাতে গেল। পুটুসকে গল্প বলতে বলতে সরমার চোখটা কখন ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে গেল। ভোরবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে বসলো সরমা। এইরকম ভোর অনেকদিন সে দেখেনি। প্রথম রোদের আলোটা মুখে পড়তেই সারা শরীর যেন নতুন করে প্রাণবন্ত হয়ে উঠল। যেন মনে হলো মা এসে সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, বাবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। আজকে একবার ছোট কাকির সঙ্গে দেখা করতে যেতেই হবে। সৌরভ, কাবেরী এরা কি কেউ ছোট কাকির খোঁজ রাখে না? ফোনেও জিজ্ঞেস করলে কোনো উত্তর পাওয়া যায় না। কেমন আছে মানুষটা কি জানি। আজ 10 বছর হয়ে গেল দেখা হয়নি, দু একবার ফোনে কথা হয়েছে মাত্র। কাবেরী জিজ্ঞেস করলো, দিদি প্যাকেটে ওটা কি গো? ছোট কাকির জন্য দুটো শাড়ি, আমি আর কি বা দিতে পারি। সৌরভকে দিয়ে একটু ফল মিষ্টি আনিয়েছি, দেখা করতে যাব কাকির সঙ্গে। কাবেরীর কথার ভাবে বুঝিয়ে দিল, একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে ব্যাপারটা। দেখো কাবেরী, কেউ তোমার ক্ষতি করলে যেমন সেটা ভোলা যায় না, তেমন কারোর উপকারটাও ভুলতে নেই, আজীবন মনে রাখাটা দরকার। পুকুরের পাড় বরাবর রাস্তা দিয়ে শর্মা এসে পৌঁছালো ছোট কাকির বাড়ির সামনে। পুটুসকে আর সঙ্গে নিয়ে এলো না। অনেক বায়না করেছিল, কিন্তু শর্মা ইচ্ছে করেই নিয়ে আসেনি। কারণ এই একটি মানুষ যার সামনে এসে বসলেই শর্মা তার মনের যত ব্যথা, যন্ত্রণা, কষ্ট উগরে দিতে পারে। আজ এতগুলো বছর পরে শর্মা ওর ছোট কাকার বাড়ির সামনে এসে দাঁড়ালো। ছোট কাকা প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন। বন্ধু সীমার সঙ্গে ছোট কাকার বিয়েটা শর্মার মাই দিয়েছিল। ভালোবাসার বিয়ে। ছোট দেওরের কাছ থেকে সবটা জানার পর খুব খুশি হয়েছিল শর্মার মা। প্রিয় বন্ধু ছোট যা হবে, তখন সংসারে একটাই হাঁড়ি ছিল। তারপর কয়েক বছরের মধ্যে সব ভাগাভাগি হয়ে গেল। দুই বন্ধু অর্থাৎ দুই যা বেশ ভালোভাবেই দিন কাটাতে লাগলো। কোনো রাগারাগি অথবা হিংসা ছিল না দুজনের মধ্যে। শর্মার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে ওদের কাকি অর্থাৎ সীমাই বাচ্চা দুটোকে আগলে রেখেছিল। উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলো শর্মা। দু একটা ভালো বিয়ের সম্বন্ধও আসতে লাগলো। মা না থাকার জন্য সংসার এবং ভাইয়ের প্রতি দায়িত্ব ও কর্তব্যের পাল্লার ভারটা একটু বেশি ছিল, কিন্তু শর্মা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলছিল। ততদিনে ছোট কাকি সীমার ছেলেও অনেক বড় হয়ে গেছে। কলেজে পড়াকালীন শ্যামলের সঙ্গে শর্মার পরিচয় হয়। শ্যামল আসলে সীমার পিস্তত ভাই।
যখন ওদের মধ্যে একটু প্রেম আলাপ উঠতির দিকে, তখন সীমা সরমার জন্য খুব ভালো একটা সম্বন্ধ নিয়ে এলো। ছেলের বাড়ি পানের ব্যবসা, সবাই মোটামুটি অল্প বিস্তর শিক্ষিত, কিন্তু টাকা পয়সার অভাব নেই। সরমার বাবা কাকারা বিয়েতে সম্মতি জানালো। বিয়ে তো দিতেই হবে মেয়েকে, কতদিন আর ভাইকে দেখাশোনার জন্য বাপের বাড়ি থাকবে। সরমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভাই সৌরভকে ছেড়ে কিভাবে সে থাকবে? ভেতরে ভেতরে কষ্ট পেলেও মুখ ফুটে কোনোদিন কিছু কাউকে বলতে পারে না সরমা। শ্বশুরবাড়ি থেকে সম্মতি জানালো যে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই, বিয়ের পর কলেজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। সীমাই রাজি করিয়েছিল সরমার শ্বশুর বাড়িতে কথা বলে। মেয়েটি পড়াশোনায় খুবই ভালো, ওর পড়াশোনাটা যেন বন্ধ না হয়। মায়ের রেখে যাওয়া কিছু পুরনো গহনা এবং নতুন গহনা দিয়ে সরমার বিয়েটা হয়ে গেল। সরমার বর পরাগরা 3 ভাই, পরাগ ছোট ভাই। বিয়ের পরদিন শ্বশুরবাড়ি যাওয়ার সময় সরমা ভাইকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিল। সৌরভ তো দিদির কোল থেকে নামতেই চাইছিল না। শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম প্রথম ভালোই কাটলো। পরাগ সরমাকে ভীষণ ভালোবাসে। সরমাও ধীরে ধীরে সংসারটাকে আপন করে নিল। শ্বশুর শাশুড়ি যা ভাসুরদের নিয়ে দিনগুলো ভালোই কাটতে লাগলো। বিয়ের পর কলেজ যাওয়া শুরু করলো। কয়েক মাস পর আস্তে আস্তে বড় আর মেজো যা আর শাশুড়ি মিলে বুঝিয়ে দিল যে কলেজ যাওয়া বন্ধ করতে হবে। বাড়িতে এত কাজের চাপ, এত লোকের রান্না বান্না, আত্মীয় কুটুম্বের আসা যাওয়া, তাই পড়াশোনাটা বন্ধ করতে হবে। কি হবে পড়াশোনা করে? চাকরি তো আর করবে না। সরমা বরাবরই স্বাধীন চেতা মনোভাবা সম্পন্ন মেয়ে। প্রতিবাদ করেছিল, স্বামীর কাছেও আর্জি জানিয়েছিল, কোনো লাভ হয়নি। পরাগ সরমাকে খুবই ভালোবাসতো, কিন্তু বাড়ির অমতে সে যেতে পারবে না এ কথা জানিয়ে দিল। বাবাকে আর কষ্ট দিতে চায় না সরমা। বাপের বাড়িতে আর কাকে জানাবে? কাকিমা সীমার কাছেও আর যেতে মন চাইল না, তাই চুপচাপ সবটা মেনে নিল। 1 বছর পর সরমার জীবনে এক অন্ধকার নেমে এলো। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ওর বড় ভাসুর মারা গেল, আর পরাগকে প্রাণে বাঁচানো গেলেও কোমর থেকে পুরো অসাড় হয়ে গেল। শ্বশুর শাশুড়ি ভেঙে পড়ল, কে কাকে সান্ত্বনা দেবে? বড় যা তার ছেলেপুলের জন্য আখের বোঝাতে ব্যস্ত হয়ে পড়ল। সব ভাগাভাগি শুরু হলো। বড় মেজ বেশি সম্পত্তি পেল, কারণ ব্যবসাটা ওরাই দাঁড় করিয়েছে। আবার ওদের 2টি করে সন্তান আছে। পরাগ যেহেতু ছোট এবং এখনো কোনো সন্তান হয়নি, তাই ভাগে খুব কমই পেল। এদিকে 6 মাসের বেশি হয়ে গেল, পরাগের অবস্থার কোনো উন্নতি হলো না। চিকিৎসা ক্ষেত্রে জলের মতন টাকা ঢালতে লাগলো সরমা। সংসারে ছোট বউ হয়েও চাকরের মতো জীবন কাটাতে লাগলো। বাপের বাড়ি থেকে পাওয়া গহনাগুলো একটা একটা করে বিক্রি করতে লাগলো। পরাগের নিথর শরীরটার দিকে তাকিয়ে রাতের পর রাত বিনিদ্রভাবেই কেটে গেছে সরমার। মনে মনে ভাবতো তারও যদি একটা সন্তান হতো। বিছানা শয্যায় থাকতে থাকতে পরাগের বেডশোর শুরু হয়ে গেল। সরমা কিন্তু পরাগের যত্নের কোনো ত্রুটি রাখলো না। দুজা খোঁটা দিত। তোমাদের আর শারীরিক মিলনও হলো না, আর বাচ্চাও হলো না। সরমা কিছু বলে না, চুপ থাকতে সে শিখে গেছে। বাপের বাড়ি আর যাওয়া হয় না সরমার। বাবাকে আর চিঠি লেখাও হয় না। এইভাবে চলতে চলতে বিয়ের 2 বছরের মাথায় পরাগ মারা গেল। সরমা পাথর হয়ে গেল। যখন ওর কাকিমা সীমা এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, তখন সরমার জমাট বাঁধা কষ্টগুলো গলে জল হতে লাগলো। ছেলে নেই, নাতি নাতনিও হয়নি, তাই এ পরিবারে আর বউয়ের দরকার নেই। অনেক লাঞ্ছনা অপমান সহ্য করেও সরমা ওই পরিবারের মাটি কামড়েছিল, কিন্তু যখন মেজ ভাসুরের কুনজর ওর উপর পড়ল, আর সহ্য করতে না পেরে একদিন সপাটে চর বসিয়ে দিল ভাসুরের গালে। ব্যাস, পরের দিনে দুশ্চরিত্র বাজা অপবাদ দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিল সরমাকে। শুরু হলো আরেক জীবনযুদ্ধ। বাপের বাড়িতে 1 মাস হলো এসেছে সরমা। ভাই সৌরভকে নিয়ে বেশ কেটেই যাচ্ছিল দিনগুলো। মাঝে মাঝে বাবার মুদি দোকানে গিয়ে বসতো সরমা। মুখে কিছু না বললেও বাবার মনের কষ্টটা বুঝতে পারত। পাড়ার প্রতিবেশীদের কৌতূহলী চোখ আর প্রশ্নের বাণ আর সহ্য করতে পারছিল না সরমা। একদিন দুপুরবেলা হঠাৎ করে শ্যামল এসে হাজির হয় সরমার বাড়িতে। দিদির কাছে খবরটা পেয়ে আমি নিজেকে আর সামলাতে পারিনি, তাই ছুটে চলে এলাম তোমার সঙ্গে দেখা করতে। খুবই খারাপ লাগলো। আমি একটা চাকরির চেষ্টা করছি, হয়তো কয়েক মাসের মধ্যেই হয়েও যাবে। আমি যদি চাকরি পাওয়ার পর তোমার বাবার কাছে তোমাকে চাই, তুমি কি সাড়া দেবে? শ্যামলের কাছ থেকে এই কথাগুলো শোনার পর সরমা সেই সময় কি উত্তর দেবে বুঝে উঠতে পারল না।
শুধু বলল, পরাগকে আমি ভীষণ ভালোবাসতাম, ওকে আমি ভুলতে পারিনি, আর কোনোদিনই ভুলতে পারবও না। ওর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত এখনো আমার কাছে জীবন্ত। তুমি নির্লজ্জ, তোমার সাহস হয় কি করে? পাড়া প্রতিবেশীদের কানাঘুষো কথাগুলো সরমাকে যেন দিনে দিনে আরো পাথর কঠিন বানাতে লাগলো। সরমা বাবাকে বলেছিল আমি নতুনভাবে কলেজে আবার ভর্তি হব, কিন্তু সরমার বাবা পাত্তাই দেয়নি। একদিন সন্ধেবেলা হঠাৎ করেই সীমা একটা খবরের কাগজ নিয়ে এসে সরমার বাবাকে দেখালো। একটি বিজ্ঞাপন, যেখানে লেখা আছে একজন শিক্ষিত ভদ্র ভালো পরিবারের মেয়ে চাই দুটি ছোট বাচ্চাকে দেখাশোনার জন্য। কাজের মেয়ে হিসেবে নয়, বাচ্চা দুটো যত্ন নেওয়ার জন্য। সরমা অনুভব করলো কাকিমার সীমা আজকাল তার সঙ্গে আর কথা বলে না খুব একটা। এই ব্যাপারেও কোনো আলোচনা করেনি, যা কিছু কথা শুধু ওর বাবার সঙ্গেই করেছে। মনে মনে একটা দম বন্ধ করা চাপা কষ্ট আবার জমা হতে লাগলো। সরমার বাবা ওর মাথায় হাত বুলিয়ে বোঝালো, তোর তো একটা জীবন আছে, এখানে থাকলে তুই ভালোভাবে বাঁচতে পারবি না। তাছাড়া তোরও তো একটা উপার্জন চাই। তাই আমি এই কঠিন সিদ্ধান্তটা নিলাম, আমাকে ভুল বুঝিস না। কয়েকদিন পর সরমার বাবা ওকে কলকাতার নির্দিষ্ট গন্তব্যস্থলে দিয়ে এলো। যাবার সময় সীমা একটি বারের জন্যও দেখা করতে এলো না। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। শুনেছে কাকিমার ছেলে বৌমা ব্যাঙ্গালোরে থাকে। কয়েক মাস আগে একটা চিঠি যায় সরমার নামে। তাতে লেখা ছিল, আমার আদরের সরমা, এতদিন নিশ্চয়ই কাকিমার উপর খুব রাগ করে আছিস। আমার প্রতি নিশ্চয়ই তোর অনেক অভিমান স্তরে স্তরে জমা হয়ে গেছে। অভিমানগুলো জমাট করেই রাখিস মা। যেদিন আমার সামনে এসে দাঁড়াবি সেদিনই দেখবি সব ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু একটা কথাই বলবো, আমি কোনোদিনই তোর কোনো খারাপ হোক চাইনি, সবসময় ভালোটাই চেয়েছি। আমার সম্বন্ধ করা পাত্রের সঙ্গেই তোর বিয়ে হলো, কিন্তু বিয়ের 2 বছরের মাথায় যখন তোকে আমি বৈধব্য দশায় দেখলাম, নিজেকেই দোষ দিতে লাগলাম। তারপর যেদিন আমার পিসিমা এসে তোর নামে উল্টো পাল্টা কথা বলল শ্যামলকে নিয়ে, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। পাড়া প্রতিবেশীর কটু কথা তোকে নিয়ে সবই আমার কানে আসতো। সেই জন্যই তোর সামনাসামনি আমি হতে পারতাম না, দেখা করতে যেতাম না। এত সুন্দর মুখখানা হঠাৎ করেই যেন কেমন পাল্টে গেল, এ আমি সহ্য করতে পারলাম না। দিনের পর দিন তোর ওই কষ্ট আমাকে ভেতরে ভেতরে যেন দগ্ধ করতে লাগলো। তাই খবরের কাগজে হঠাৎ করেই বিজ্ঞাপনটা দেখে আমি ভাবলাম এটাই তোর জন্য উপযুক্ত। জানি না তোর জীবনের জন্য এটা ঠিক সিদ্ধান্ত ছিল কি না। জীবনটাকে অন্যের হাতে দিস না, নিজের হাতের মুঠোতেই আবদ্ধ রাখিস। আজ অনেকগুলো বছর কেটে গেছে, আর অভিমান রাখিস না মা। একবারটি আয় কাকিমার সঙ্গে দেখা করতে। ইতি তোর সীমা কাকিমা। তাই আজ সরমাও সব অভিমান ভুলে কাকিমার সঙ্গে দেখা করতে এসেছে। আগে থেকে কিছু জানায়নি, পুরো বাড়িটাই শব্দহীন। সরমা ধীর গতিতে ঘরের ভেতর ঢুকলো। হুইল চেয়ারে বসে থাকা এক মহিলাকে দেখতে পেল। মাথায় কাঁচা পাকা চুল, চোখে চশমা, এখনো টুকটুকে ফর্সা, মুখে লেগে থাকা সেই মিষ্টি হাসি। কাছে এগিয়ে এসে পায়ের কাছে বসলো সরমা। আমি জানতাম তুই আসবি। দেখ না, আমি আর হাঁটা চলা করতে পারি না। এই হুইল চেয়ারে বসেই আমার সারাটা দিন কেটে যায়। তোর সঙ্গে যে অনেক কথা বলার আছে। তোরও তো দেখছি চুলে হালকা পাক ধরেছে, বয়সের ছাপ পড়েছে। চোখ দুটি এখনো সেই গভীর, যার ভেতরে ঢোকার চেষ্টা করলেও পারা যাবে না। সরমা নিজেকে আর সামলাতে পারল না, সীমাকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদতে লাগলো। দুটো মানুষের এতগুলো বছরের জমাট অভিমান আজ সত্যি জল হয়ে গলে গেল। কাকিমা, তুমি আমার জন্য যা ডিসিশন নিয়েছিলে সবটাই ঠিক ছিল, কোনো ভুল নেই। কেন নিজেকে দোষ দিচ্ছ, এত কষ্ট পাচ্ছ? আমি তো জানি তুমি আমার খারাপ কোনো দিনই চাইতে পারো না। আমার কপালের দোষ, তাই আমি পরাগকে বেশি দিন আটকে রাখতে পারিনি। আমি সত্যি এতগুলো বছর কলকাতায় খুব ভালো ছিলাম। সেখানে গিয়ে ওই বাচ্চা দুটিকে পেয়ে আমি যেন নতুন জীবন ফিরে পেলাম। ওদের দেখাশোনা করতে করতে ওই বাড়িরই একজন হয়ে গেলাম। দাদা বৌদি ভীষণই ভালো মানুষ ছিল। আমার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে ওরাই আমাকে কলেজে পড়ার সুযোগ করে দিয়েছিল। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি। ওরা মোটা অঙ্কের বেতনও আমাকে দিত। তুমি যে লুকিয়ে লুকিয়ে ফোন করে আমার খোঁজ নিতে, আমি সেটাও জানতাম। যে যার জীবনে ওরা প্রতিষ্ঠিত হয়েছে, পুরনো বাড়ি ছেড়ে ফ্ল্যাট বাড়িতে গিয়ে উঠেছে। তাই আমিও আর থাকতে চাইলাম না, নিজের গ্রামের বাড়িতে ফিরে এলাম। তুমি যে এক মুঠো রোদ্দুর আমার হাতে ভরে দিয়েছিলে,
সেই এক মুঠো রোদ্দুর আমার পুরো আকাশটাকেই আলোকিত করে রেখেছে। তাই আজ আর কোনো অভিযোগ অভিমান নয়। এখন থেকে আমি তোমার সব সেবার দায়িত্ব নিলাম। মা মেয়েতে বাকি জীবনটা ঠিক কাটিয়ে দিতে পারবো। তুমি আমার সঙ্গে থাকবে তো কাকিমা? চোখের কোণের জলটা সীমা মুছে নিল। শুধু মনে মনে ভাবল, মা মরা মেয়েটা সেই ছোট্ট বয়স থেকেই শুধু কষ্টই পেয়ে গেল। মেয়েটা বিবাহিত জীবনটাও কাটাতে পারল না। ওর যদি একটি সন্তান থাকতো।